ভালোবাসা মায়াজাল গল্প পার্ট ১৯। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন গল্প শুরু করি। রিমঝিমের চোয়াল শক্ত হয়ে এলো। এগুলো কথা নাকি আঘাত করার অস্ত্র? সে ঢের অনুভব করতে পারছে মৌয়ের ভেতর দিয়ে কতটা ঝড় গিয়েছে। যেই মামির আশা নিয়ে সে এতটা উত্তেজিত ও উচ্ছ্বাস ছিল, তার থেকেই চরম আঘাতটা সে পেয়ে বসেছে। তার বোনটা কবে এত বড় হয়ে গেল যে একা একা সব সহ্য করে গেল? কাউকে খবরও হতে দেয়নি। সে চাইলেই মাকে সব বলে দিতে পারত, তখন আবারও হিতে বিপরীত হয়ে যেত। ঝামেলা যে কোন পর্যন্ত এগোতো সে ভালো করেই টের পাচ্ছে। কিন্তু মৌ এই পুরো সময়টাতে চুপ থেকেছে, কাউকে ঘুণাক্ষরেও কিছু টের পেতে দেয়নি। তাদের দু বোনের চরম শত্রু যে এই রূপ তা তো আগে থেকেই জানে, কিন্তু বোনকে কি সে এসব বলতে পারবে? নিজের সময়টা কোনো রকমে পার করে এসেছে, তাই বলে সে মোটেও চায় না তার বোন আত্মবিশ্বাসহীন জীবন কাটাক। সে প্রতিনিয়ত প্রতিটা পদক্ষেপে বোনের পাশে থাকবে। বোনকে বিন্দুমাত্র আঘাতেও জর্জরিত হতে দেবে না সে। মুখে কিছু না বলে রিমঝিম বোনকে কাঁধ ধরে জড়িয়ে নিল, ভরসা দিল, ভাবিস না ওসব, ঠিক আছে? দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। মামি কাজিন প্রেমে অন্ধ। মানুষ আপন মানুষের অন্যায় দেখে না, তারা পরের ভুল ধরতেই বেশি ভালোবাসে। তাই চেষ্টা করছি। দুই বোনে আকাশের কারা দেখল মনোযোগ দিয়ে। এত বড় হয়ে গেছে অথচ এখনও চাঁদ তারা দেখলে দুই বোন অস্থির হয়ে যায়। প্রতিযোগিতায় নেমে যায় কে কতগুলো তারা গুনেছে। পাশের বাড়ির ছাদ থেকে শব্দ আসছে। সন্ধ্যার পর কারেন্ট চলে গেলে সবাই ছাদে ওঠে। ডাক্তার বাড়িতেও এই উচ্ছ্বাস দেখা যেত, কিন্তু ইদানিং যাওয়া হয় না, তাই নিচতলার ভাড়াটিয়েরা একাই যায়। তবে এশাকে কি আর বেঁধে রাখা সম্ভব? সে পড়া ফেলে ছুটে গেল ছাদে। জুনায়েদও এই সুযোগে মায়ের হাতের ফাঁক দিয়ে পালিয়েছে। সন্ধ্যার পর কারেন্ট যাওয়াটা ঈদের মতোই, পড়ার কেকে সাময়িক নিস্তার পাওয়া যায়। রিমঝিম প্রসঙ্গ বদলে বলল, রত্নার তো বিয়ে ভেঙে গেছে। এখন তো বের হতেই দেখা যায় না তাকে। প্রায় ঘরে বন্দি থাকে। যে পর্যায়ের ছড়িয়েছিল এলাকা জুড়ে, নিবিড় ভাইয়ের সাথে বিয়ে হবে, তার সাথে খুব খাতির, আন্টি তাকে খুব আগলে রাখেন, নিবিড় ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছে ইত্যাদি। এখন সব মিথ্যে কথা ধরা খাওয়ার চক্করে সে ঘরে আটকে। তোকে এসব আপডেট কে দিল? কে আবার? আমাদের সাংবাদিক কামরুল। ওর কাছে বেলতুলির অলিগলির সব খবর থাকে। আগে ভাবতাম ছেলেটা কত শান্ত, কারো কথা কাউকে লিক করে না, কিন্তু ইদানিং মনে হচ্ছে দিনকে দিন ছেলেটার দস্যিপনা বেড়ে যাচ্ছে। অবশ্য ওকে আমার মন্দ লাগে না। তুই এত খুশি কি তবে নিবিড় ভাইয়ের বিয়ে ভাঙার জন্যেই? তোর আবার নিবিড় ভাইকে কবে থেকে ভালো লাগে জানালি না যে? মৌ চুরি করে ধরা খাবার মতো মুখ করে ফেলল। ভাগ্যিস অন্ধকার, তাই রিমঝিম তার সেই অভিব্যক্তি সম্পর্কে জানতে পারল না। মৌ গলা যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, কি সব বলো না? নিবিড় ভাইকে আমার পছন্দ হতে যাবে কেন? আমার রাগটা রত্নার ওপরই। ওর কত শখ ছিল আমাকে বিভিন্নভাবে ছোট করার, কিছুই আর হলো না। উল্টো এলাকার জ্যোতি আপা ওকে পেলে মুখের ওপর কালি লেপটে দেবে। জ্যোতি আপু যেন ওকে শুধু হাতের নাগালে পাওয়ার অপেক্ষায় আছে। রিমঝিম শুনল। সে নিজেও জানে রত্নার চলাফেরা উচ্ছৃঙ্খল, তার ব্যক্তিত্ব এবং আচরণও বেশ বাজে। তার চাইতেও বড় কথা, মেয়েটা বেশ অহংকারী। আল্লাহ যেখানে বলেছেন অহংকার পতনের মূল, সেখানে ওর ওই মাত্রাতিরিক্ত অহংকার নিয়ে তার চিন্তাও ছিল। না জানে কখন কি করে বসে। কিন্তু রত্নার বাবা আবার ব্যতিক্রমধর্মী ভদ্রলোক, খুব আত্মসম্মান পোষেন মনে। তিনি নিজেও জানেন মেয়ের আচরণ সম্পর্কে টুকটাক। তবুও মেয়ে তো, নিজে তাকে মারবেন কাটবেন তা বোঝা যায়, কিন্তু মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে এক ফোঁটা সম্মান পাবেন না, তা কি করে হয়? এই বিয়ে ভাঙার পেছনে তিনি একা নিবিড়দের দোষ দেননি, নিজের মেয়েকেও সমান দোষ দিয়েছেন। নিশ্চয়ই মেয়ের আচরণেও এমন কিছু কমতি ছিল যা নিবিড়ের পছন্দ হয়নি। তিনি মুরব্বী হলেও বোকা নন। রিমঝিম বলল, আমি মনে করি কি জানিস, আঙ্কেল বিয়ে ভেঙে কাজের কাজ করেছেন। মৌ মাথা নাড়ায়, সেও একমত। তার মনে পড়ে গেল সেদিনের কথা। মৌ সত্যি সত্যি কামরুলের হাত দিয়ে পায়েস পাঠিয়েছিল, কিন্তু সোফিয়া খানম রাগে সেই পায়েস ছুঁয়েও দেখেনি। কিন্তু নিবিড়ের বাবা মশিউর সাহেব ঠিকই খেয়েছেন, কামরুলের প্রশংসাও করেছেন। কারেন্ট এলো। রিমঝিম মায়ের ডাকে ভেতরে চলে গেল। মৌয়ের অচমকা মনে পড়ে গেল নিবিড়ের নাম্বারের কথা। ভাগ্যিস ফোনটা এখানেই ফেলে গেছে। সে দ্রুত নিবিড়ের নাম্বারটা নিজের সদ্য কেনা মোবাইলে টুকে নিল। সুন্দর করে নাম দিল লেফটেন্যান্ট কমান্ডার। এর আগে পিছে আর কিছু দিল না। এটাই তো কত বড় শোনাচ্ছে। কিছুক্ষণ সময় নিয়ে নিবিড়ের নাম্বারটা সে মুখস্থও করে নিল। নিবিড়ের সাথে জড়িয়ে থাকা সব কিছুই সে সুন্দর করে আগলে নিয়েছে, পরবর্তীতেও নিবে। তার মাথায় একটা পোকা ঘুরে বেড়াচ্ছে, নিবিড়কে কল করার পোকা। কিন্তু সে কল দিলে নিবিড় ধরবে কেন? নিশ্চয়ই আননোন নাম্বারে কল রিসিভ করবে না। রত্নারই কল রিসিভ করেনি, সেখানে সে কোন ক্ষেতের মূলা?
তবে সে কিছুটা হলেও আত্মবিশ্বাসী, নিবিড় তাকে চিনলে অবশ্যই কল ধরবে। কিন্তু দেখা গেল বহু সাহস করে দুবার কল দিয়েও নিবিড়কে পাওয়া গেল না। এজন্য তার এবার রিমঝিমের নাম্বার দিয়ে কল করা লাগলো। এটাই আবার ঠিকই কয়েকবার রিং হতেই সে রিসিভ করল। নিবিড়ের শীতল কণ্ঠস্বর শুনে মৌয়ের বুকের অস্থিরতা কেমন কেটে গেল। নিঃশ্বাস নিতেও স্বস্তি হচ্ছে। রিমঝিম, কথা বল। আমি মৌ। পরপর ওপাশ থেকে নীরবতা শোনা গেল। ধীরে সুস্থে উত্তর এলো, বল, কিছু দরকার? দরকার ছাড়া কেউ কাউকে কল দিতে পারে না নাকি? মানুষের ইচ্ছে হয় না কেমন আছে, কি অবস্থা জিজ্ঞেস করতে? সব কথা কি দরকারেরই হতে হবে? কিন্তু মৌ সেসব বলল না। বাবা নতুন মোবাইল কিনে দিয়েছে, আপনাকে কল দিচ্ছি, ধরলেন না? নিবিড় তৎক্ষণাৎ কল কেটে দিল। মিনিট দুয়েকের মাঝেই মৌয়ের ফোন বেজে উঠল। মৌয়ের বুক ধকভক করে উঠল। তার নতুন মোবাইলে সবার প্রথমে নিবিড়ের কল এসেছে। ছোট স্ক্রিনে জলজল করছে লেফটেন্যান্ট। মৌ কল রিসিভ করতেই নিবিড় বলল, পার্সোনাল নাম্বারে অচেনা নাম্বার রিসিভ করি না আমি। এজন্যই কি রত্নার আপুরটা রিসিভ করতেন না? আপুরটা কি আপনার কাছে অচেনা ছিল? নিবিড় হেয়ালি ছাড়াই বলল, টাইম ওয়েস্ট করা আমার পছন্দ না। মৌ মিটিমিটি হাসল। সে বুঝতে পেরেছে নিবিড় তাকে কি বোঝাতে চেয়েছে। আমি সময় খরচ করাচ্ছি না আপনার। নো, তোর হিসাব আলাবা। কেন? আমি আলাবা কেন? এসব জিজ্ঞেস করতে কল দিয়েছ? নাম্বার সেভ করাতে কল দিয়েছি। আমি মোটেও রত্না আপুর মতো নই যে কেউ আমার কল রিসিভ না করলে তাকে কল বারবার করব। আমার সেলফ রেসপেক্ট আছে। ওপাশ থেকে বোধহয় সে একটু হাসির শব্দ শুনল। মৌ অবাক হল। নিবিড়ের মতো মানুষ হাসছে কেন? সে হাসির কি বলেছে? পরপর আবারও নিবিড়ের গম্ভীর গলায় বলল, আই লাইক দ্যাট। লাইক হু? সেলফ রেসপেক্ট। নিবিড় থেমে আবার বলল, নাম্বার সেভ করে নিচ্ছি, এখন কল কাট, বিজি। সবে না বললে ফ্রি? দরকার হলে অবশ্যই ফ্রি, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে না তুই দরকারি কিছু বলছিস। কুকিং করছি, ডোন্ট ডিস্টার্ব। মৌয়ের মেজাজ খারাপ হলো। সে টের পেল নিবিড় কল কাটবে। প্রতিবার যেই কাজটা নিবিড় করে সেই কাজটা আজ মৌ করল। নিবিড়ের মুখের ওপর কল কেটে দিল। সে জানে না কেন এই কাণ্ড ঘটিয়ে তার বেশ পৈশাসিক আনন্দ হচ্ছে। প্রেমে পড়লে কত ধরনের মিশ্র অনুভূতি হয় তা নিয়ে বেশ ভালোই অভিজ্ঞতা হচ্ছে। মাস পেরিয়েছে। আজ কামরুলের জন্মদিন। না, কেউ মনে রাখেনি, তবে কামরুল জায়গায় জায়গায় গিয়ে সবাইকে মনে করিয়ে দিচ্ছে আজ তার জন্মদিন। মের 30 তারিখে তার জন্মদিন। ভিখারি যখন প্রতিদিনের মতো চাল নিতে এলো, কামরুল ভিখারিকে বলল, আজকা আমার জন্মদিন দাদি, আজকা চালটা একটু কমই লও। ভিখারি চমকে গেল। মানুষ বিশেষ দিনগুলোতে সৎকা বেশি বেশি করে, দোয়া চায়, সেখানে এই ছেলে উল্টো কথা বলছে। তবুও সে তো ভিখারি, রোজ চাল পাচ্ছে, এই অনেক। একদিন কম পেলে আর ক্ষতি কি? দেও তৈলে। কামরুল চাল দিয়ে এলো। চাল দেওয়া শেষে বলল, অল্প চাল দিতেছি বইলা অল্প দোয়া দিবা, হেইয়া কিন্তু ওইব না দাদি। এখন দোয়াও কি তোমার গলায় পাড়া দিয়ে লন লাগবো? কামরুল তওবা করার ভান করে বলল, ছ্যা নাউজুবিল্লা, কি কন? খাওন গলায় পাড়া দিয়ে লন যায়, দোয়া তো না। দোয়া উইল রিজিক। তোমাকে দোয়া দিতে কইছি যাতে আগামী জন্মদিনে আল্লাহ আমার রিজিক বাড়াইয়া দেয়, আর তোমাকে যাতে বেশি বেশি চাল দিতে পারি। কামরুলের চালাকি কথার টোপে ভিখারি গিলে ফেলল। কামরুলকে দোয়া দিতে দিতে চলে গেল। কামরুল তখনই আরেকটা চক্কর দিতে গেল এলাকা। মৌ তখন ভার্সিটির জন্য বাসা থেকে বের হয়েছে। এমন সময়ে তার কামরুলের সাথে দেখা। মৌকে দেখতে পেতেই কামরুল ছুটে এলো। কেন জানি সে মৌকে বেশ ভালো পায়। হয়তো মৌ তাকে যত্ন করে বলে, আপা, আজকা কিন্তু আমার জন্মদিন, আমাকে রোদ চশমা না কিনে দিলে ছাড়ব না। মৌ ভ্রু কুচকে বলল, ঠিক আছে, শুভ জন্মদিন, কিন্তু তুমি তো রোদ চশমার কথা বলে বলে কতজনের টাকা মেরেছ, এখনও রোদ চশমা কিনতে পারোনি? কসম আপা, আপনি দিলেই আজকা যাইয়া কিনে আনব। ঘুষ? জন্মদিনের উপহার দিলে ওটাকে ঘুষ কয় নাকি? তোমাকে বিশ্বাস হচ্ছে না। কামরুল চিপায় পড়ে গেল। ধ্যাত, এক্কেবারে শুরুতে রোদ চশমার কথা বলাটা উচিত হয়নি। রোদ চশমা কেনার কথা বলাটা তার পুরানো টেকনিক হয়ে গেছে। নতুন কিছু ভাবতে হবে। এবার সে যে করেই হোক রোদ চশমা কিনে নেওয়ার নিয়ত করল। মিনমিন করে বলল, আল্লাহ, এবার যদি রোদ চশমার টাকা ভাঙিস তৈলে তুমি আমার লুঙ্গি উড়ায় নিও। ইজ্জতের ফালুদা মানে মহাবিপদ, খালি টাকাটা যাতে পাইয়া যাই। কিন্তু মুখে বলল, আপাগো, আমারে আপনি বিশ্বাস করেন না? এই কথা আমার জন্মদিনেই হোনা লাগলো। মৌ এতেও টলানো গেল না। কামরুল তখনই আরেক পরিকল্পনায় চলে গেল। যদি রোদ চশমার টাকা দেন তৈলে আমি আপনারে একটা ভালো খবর দিব, এক্কেবারে টাকা উসুলের মতন খবর। সেটা কি? আগে টাকা, আগে খবর। কামরুল না পেরে বলল, সামনের মাসে নিবিড় ভাই আসিতেছে, কিন্তু কয় তারিখ এটা কইতে পারমু না, কয় নাই কিছু। মৌ অবাক হল। নিবিড়ের সাথে কথা হয়নি তার মাসভানেক। পড়াশোনা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিল সে।
সেখানে এরকম একটা খবর খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। নিবিড়ের কি তবে ট্রেনিং শেষ হতে চলেছে? কামরুল এক ধ্যানে মৌয়ের দিকে তাকিয়ে আছে। সে এখনো বুঝে উঠতে পারছে না মৌ খুশি হয়েছে নাকি দুঃখী। চিন্তায় পড়ে গেল। ঘটনা তো ভালো লক্ষণ নয়। এমন হলে তার এবারের জন্মদিন সবচেয়ে খারাপ হতে যাচ্ছে। কামরুলকে চমকে দিয়ে মৌ বলল, আমার সাথে মার্কেটে চলো, আমি নিজে দেখে রোদ চশমা কিনে দিব, তাও টাকা দিচ্ছি না। সোফিয়া খানম ঘণ্টা খানেক যাবৎ কামরুলের ওপর চেঁচাচ্ছেন। 2 দিন আগে পরিষ্কার করা ফ্যান কামরুলকে দিয়ে আবারও মোছালেন তিনি। শুধু তাই করেই ক্ষান্ত হলেন না, কামরুলকে দিয়ে নিজস্ব গাছের কিছু আম পাড়িয়ে আনলেন, চায়ে চিনি বেশি হয়েছে বলে বকলেন, আবার মাছ ঠিকমতো কাটা হয়নি বলেও বকলেন। কামরুলের খুব সম্ভবত আজকে দিন খারাপ যাচ্ছে, কিন্তু সে এখনও এটাই ধরতে পারছে না সোফিয়া খানম কি মনে করে এতটা ক্ষেপে গেল। গিয়েছিল তো খুশি মনেই 3 পিস কিনতে, এই মুহূর্তে কি এমন হলো যে সব ঝাল কামরুলের ওপর দিয়ে যাচ্ছে। সে মুখ গোমরা করে বড় পাতিল মাজতে মাজতে বলল, জীবনে কি পাপ করছিলাম এই খালার বাড়িটাইসা? খালু আর মহিলা পায় নাই বিয়া করার লেগ্গা। পরপর নিজে নিজেই আবার তবা পড়ে বলল, হায় হায়, হ্যারে বিয়া না করলে নিবিড় ভাই নাহিয়ান ভাইয়ে আর সেই না আইতো কইতে। না না আল্লাহ, আমি এসব মাতলামি হইন্য না, আমি খালারে কিচ্ছু কই নাই। কামরুল বাড়ির পেছন থেকেই শুনতে পাচ্ছে এবারের বলির পাঠা সেই না। আজ কোচিং করতে যায়নি, এখন কোচিং কেন করেনি এই নিয়ে নিজের রাগ ঝাড়ছেন। সামনে এসএসসি পরীক্ষা আর মেয়ে কোচিং বাদ দেয় কিভাবে? সোফিয়া খানম খেপেছেন মূলত দূর থেকে রত্নাকে দেখে। পুরানো ঘা তাজা হয়ে গেছে এতদিন পর মেয়েটাকে দেখে। রাগ করে ছেলের সাথে 1 মাস কথা বলেননি তিনি। উনার বারবার মনে হচ্ছে উনি তার ছেলের কাছে হেরে গেছেন, তার জেদ হেরে গেছে। রাজিয়া শেখ জিতে গেছে। ভাষা ভাষা শুনেছেন রিমঝিমেরও কার সাথে যেন বিয়ে ঠিক। ছেলেপক্ষ রিমঝিমকে দেখেও গেছে সেদিন হঠাৎ। সব কিছু এত দ্রুত হয়েছে যে মশিউর সাহেবকে বলারও সুযোগ পাননি। তার ছেলে কেন বিয়েটা ভাঙল? রত্নার কোন দিক থেকে কমতি ছিল? তার শাসনে আসলে এই মেয়ের তার মুখের ওপর কথা বলার সাহস থাকত? সোফিয়া খানম সেইনাকে বকতে বকতে বললেন, পাপ করেছি তোদের জন্ম দিয়ে, তোরা ভাই বোন একটাও ভালো না। বুড়োটা তো আমার অবাধ্য হলো, লেজ ধরে বাকিগুলাও একই দিকে ছুটছে। মায়ের কষ্ট তোরা কেউ বুঝিস না। মায়ের কষ্ট বুঝি দেখেই তো ফিরে এলাম, তবে প্লিজ এবারও বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করো না। সোফিয়া খানম আতকে উঠে পিছে ফিরে তাকালেন। ভুল শোনেননি, তার অবাধ্য বড় পুত্র আসলেই তার চোখের সামনে দাঁড়িয়ে। নিবিড় পরনে নীল শার্ট, সাদা জিন্স, লম্বাটে ছেলেটার চোখে মুখে ক্লান্তি লেপটে আছে, যেন লং জার্নির কারণে ঠিকঠাক ঘুমোতে পারেনি। নিবিড়ের পিঠে এক বিরাট ব্যাগ। সোফিয়া হিসাব করলেন কয়েক মাস পর তার ছেলে ফিরেছে। সোফিয়া খানমের চোখ ঝাপসা হয়ে এসেছে। সেই না মায়ের বকাঝাকা ভুলে উল্লাসে চেঁচিয়ে উঠল, ভাইয়া! সোফিয়া খানম ছেলের দিকে কয়েক ধাপ এগিয়ে আবারও অভিমানে মুখ ফিরিয়ে নিলেন। পাহাড় সম অভিমান তার। ছেলের সাথে তিনি একদমই কথা বলবেন না, ছেলেকে কাছেও টানবেন না। আসতে কে বলেছে, ফিরে যা। কিন্তু নিবিড় মায়ের দিকে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। এবার সোফিয়া খানমের চোখের পানি ছুটল। নিবিড় মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তাহলে কাঁদছ কেন মা? সোফিয়া খানম কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরলেন। কই, আমি একদমই কাঁদছি না, ওগুলা তোর মনের ভুল, তোর জন্য কাঁদতে যাব কেন? মায়ের অভিমান পরাণ সব একসাথে থেমেছে। ভদ্রমহিলা ছেলেকেও ছাড়ছেন না, আবার অভিমানকেও ছাড়ছেন না। রাগ অভিমানের মাঝে নিবিড় তার সন্তানকে ছাড়া শূন্য মাকে নিজ উদ্যোগে খুঁজে নিল। তুমি না স্ট্রং মা আমার, আর কাঁদে না মা। কামরুল দূর থেকে সোফিয়া খানম আর নিবিড়কে দেখল। তার মুখে হাসি। মিনমিন করে বলল, না, আমাগো খালাম্মায় অবশ্য এতটাও খারাপ না, খালি মাঝে মধ্যে ওই একটু চেত্তা যায়, এরই আর কিছু না। বাজারের কাছাকাছি মশিউর সাহেবের সাথে দেখা হলো মৌয়ের। আজকাল সে ভীষণ ব্যস্ত বোনের বিয়ে নিয়ে। কিছুদিন আগেই রাহাত তার পরিবার নিয়ে রিমঝিমকে দেখে আংটি পরিয়ে গেছে। বিয়ে আগামী শুক্রবার, আজ শনিবার চলছে। বিয়ের কার্ড ছাপাতে দিয়ে দিয়েছে। প্রথম মেয়ের বিয়েতে কোনো প্রকার কমতি রাখছেন না রিয়াজ সাহেব। কেনাকাটা থেকে শুরু করে সব কিছুতেই টুকটাক হাতে হাতে সাহায্য করছে বাবা মাকে। জুনায়েদের প্রথম সাময়িক পরীক্ষা চলার দরুন সে সেভাবে সময় পাচ্ছে না, তবুও আনন্দ করতে এক বিন্দু কার্পণ্য নেই। পরীক্ষাও দিচ্ছে, আনন্দও করছে। মশিউ সাহেব তার পুরানো গাড়ি টয়োটা করোলা XI-তে বসা।
এই গাড়ি চলে কম, থামে বেশি, তবুও তার ভীষণ শখের এই গাড়িটা। গাড়ি থেকে মৌকে ডাকলেন তিনি। রোদ মাথায় নিয়ে মৌও তাকে সালাম দিল। মশিউর সাহেব চোখ মুখ বেশ উজ্জ্বল করে বললেন, আসো, বাড়ি পৌঁছে দিই। মৌ বলল, আমি যেতে পারবো আঙ্কেল। না, এসো, লজ্জা পাওয়ার কিছু নেই মা, নিশ্চয়ই বিয়ে শাদি দিয়ে ক্লান্ত, গাড়িতে এসো, পৌঁছে দেই। এত আদর করে ডাকায় মৌ তাকে নিষেধ করতে পারল না। সে প্যাসেঞ্জার সিটে উঠে বসল। মশিউর সাহেব বেশ খুশি মনে গাড়ি স্টার্ট দিলেন। প্রথমে কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কাজের কাজ হলো না। তিনিও তো থেমে থাকার পাত্র নন। আরও কয়েকবার চাবি ঘুরিয়ে চেষ্টা করতেই অবশেষে সফল হলেন। এরপর গুনগুন করতে করতে স্টিয়ারিংয়ে হাত স্থির করলেন। ছেলে কি করে? রিমঝিম পছন্দ করেছে? জি, রাহাত ভাই একটা কোম্পানিতে চাকরি করছেন। আগে চট্টগ্রামে চাকরিতে ছিল, ইদানিং ঢাকায় এলেন। ঢাকায় এসেই প্রস্তাব দিলেন। হ্যাঁ, আপুও বিয়েতে রাজি। যাক, এবার ইনশাল্লাহ বিয়েটাও হয়ে যাক, মেয়েটার একটা সুন্দর ফুটফুটে সংসার হোক। মৌ মাথা নাড়ায়। সেও চায় রিমঝিমের একটা মিষ্টি সংসার হোক। সে মশিউর সাহাবর দিকে তাকিয়ে বলল, আপনি হঠাৎই দুপুরবেলা গাড়ি নিয়ে বের হলেন যে? রিপেয়ারে দিয়েছিলাম। এই গাড়ি আমার কাছে থাকে কম, মেকানিক্যালদের কাছে থাকে বেশি। ঘণ্টাখানেক আগে কল করে জানালো গাড়ি ঠিক আছে। আমি তাই চলে এলাম নিয়ে যেতে। ভালোই হলো, তোমাকে লিফট দিতে পারছি। মৌ হাসল। ভদ্রলোককে দেখলে কে বলবে একসময়ের সবচেয়ে কঠোর পুলিশ অফিসার ছিলেন তিনি। যেই চাকরি থেকে ছুটি নিলেন, অমনি মানুষটা হাসি খুশি ব্যক্তিতে চলে এলেন। অবশ্য এত লম্বা সময়ের চেহারার গাম্ভীর্য ভাব তো আর কাটবে না। এখনও তাকে দেখলে তেমনই গম্ভীর এবং কঠোর দেখায়। তবে মানুষটা স্বচ্ছ, কি সুন্দর করে হাসেন, কথা বলেন। তার কেন যেন হঠাৎ নিবিড়ের কথা মনে পড়ে গেল। আচ্ছা, নিবিড় হাসলে কেমন লাগবে তাকে? নিবিড় কি কখনো হেসেছিল, নাকি সেই হাসির চিত্র তার স্মৃতি থেকে মুছে গেছে? এমন সময়ই মশিউর সাহেবের মোবাইলটা বেজে উঠল। তিনি রাস্তায় সম্পূর্ণ মনোযোগ দিয়ে মৌয়ের উদ্দেশ্যে বললেন, একটু মোবাইলটা দেখো তো মা, গাড়ি চালানোর সময় আমি অন্যদিকে তাকাতে পারি না। মৌ তাই করল। মোবাইল ধরে দেখল কামরুল কল করেছে। এটা কামরুল, রিসিভ করো। মৌ কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসলো কামরুলের গলা। খালু, খালু, যেহানেই থাহেন না কেন, তাড়াতাড়ি বাড়ি তাইন, নিবিড় ভাইয়া আমাগো সারপ্রাইজ দিছে। মৌ বিস্মিত। মশিউর সাহেব কিছুটা চমকে গেলেও খুব সুন্দর একটা হাসি দিয়ে বললেন, দ্রুত বাপ বেটার জন্য 2 কাল চা কর। খবরদার, নিবিড়ের চায়ে চিনি দিবি না, ছেলে পরে চা খাবে না, বুঝাতে পেরেছি? এই দুপুরবেলায় চা? হ্যাঁ, এখনই কর, ভাত পরে খাবো। মৌ নিজের অজান্তেই জেনে ফেলল নিবিড়ের চায়ের পছন্দ সম্পর্কে। রিয়াজ সাহেবের এক নিয়মিত রোগী সিলেটে গিয়েছিলেন। সম্পর্ক ভালো বলে রিয়াজ সাহেবের জন্য 1 কেজি এনেছেন। চায়ের ঘ্রাণটা অনেক জীবন্ত এবং আকর্ষণীয়, ঘ্রাণেই যেন পেট ভরে যায়। তার খুব ইচ্ছে হলো সেই চাপাতি দিয়ে নিবিড়কে চা করে দিতে, কিন্তু সেই সাহস তার নেই। আঙ্কেল, আমাদের বাড়িতে সিলেটি চা এসেছে, খেয়ে যাবেন। মশিউর সাহেব হেসে বললেন, কি ব্যাপার, সবাই যে একের পর এক সুসংবাদ দিচ্ছ, নিশ্চয়ই আসব। 2 দিন কেটে গেল। নিবিড় এসেছে, অথচ মৌ তাকে চোখের দেখাও দেখেনি। অথচ এই 2 মাস সে কতটা উদ্গ্রীব ছিল এই ভেবে কবে আবার নিবিড়ের সাথে তার দেখা হবে, কবে কথা বলবে। নিবিড় ধমক দিলেও মানুষটার কণ্ঠ তো শুনতে পেত, কিন্তু না, সে এই 2 দিনে ঘর থেকেও বেরোয়নি। লুকোচুরি করে মানুষটাকে দেখাও হয়নি বিভিন্ন ব্যস্ততায়। সে এই ভেবেই শান্তি পাচ্ছে কয়েক বিল্ডিং পরেই নিবিড় আছে। সে এখন কাছেই আছে, দূরে নেই। সন্ধ্যার দিকে মৌ তালিকা করছিল বিয়ে শাদির। রিমঝিম হাসপাতালে, এখনো ফেরেনি। এমন সময় দেখল জুনায়েদ তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মৌ ভ্রু কুচকে বলল, কোথায় যাচ্ছিস? বাজারে আপা, আজকে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা, আমরা সব আশেপাশের ছেলেরাই যাচ্ছি, নিবিড় ভাইও যাচ্ছে। আমি যাই আপা, ভাইয়া অপেক্ষা করছে। বলেই জুনায়েদ তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। মৌ কি যেন ভেবে তালিকা ফেলেই সে ছুটে গেল তার বারান্দায়। খুঁজল নিবিড়কে। ওই তো, নিবিড় আসছে। মুহূর্তেই মানুষটাকে দেখে তার বুকের ধুকপুকানি বেড়ে গেল, গলা শুকিয়ে কাঠ কাঠ। নিবিড় বাড়ির কাছাকাছি আসতে কি ভেবে উপরে তাকালো। সন্ধ্যার ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট দুজনকেই দেখা যাচ্ছে। মুহূর্তেই দুজনের চোখে চোখ পড়ল, কিন্তু সেই মুহূর্ত দীর্ঘক্ষণ হল না। জুনায়েদ নিবিড়ের কাছে যেতেই হুট করে কারেন্ট চলে গেল। আলোটে ভরপুর সন্ধ্যার বেলতুলি আচমকাই অন্ধকারে ছেয়ে গেল। রাস্তাঘাটে ছেলেপেলের আহাজারি শোনা যাচ্ছে, তাও 1-2 গলা নয়।
অনেক গলা দূর দূর থেকেও ভেসে আসছে। কেউ একজন বলে উঠল, ধ্যাত, শালারা আর সময় পাইল না, খেলা তো শুরু হয়ে গেছে, এমন সময় কোন শালায় কারেন্ট নেয়? আর মৌয়ের আফসোস হলো সে কেন আরেকটু নিবিড়কে দেখতে পেল না। অন্তত 1 মিনিট, বেশি হয়ে যেত কি?